1940 খ্রিস্টাব্দে জেগে ওঠা ওসমান বাথানিয়ার চর ওসমান থেকে 14,050 একর আয়তনের আজকের নিঝুম দ্বীপ। আজ সারাদিন এক্সপ্লোর করব এই দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত, পাশাপাশি ভিডিওতে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। আমার দুবাই যাওয়া হয়নি, তবে এই যে বিউটি, এদিকে সাদা বালু এবং ওদিকে খেজুর গাছ, জানি না দুবাইয়ের সৌন্দর্য হয়তো এমনই হবে। আমরা এখন রয়েছি নামার বাজার বোট ঘাটে। ট্রলারে করে যে জায়গাগুলো ঘোরা যায় সেই জায়গাগুলো ঘুরবো। এখানে যে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, তাদের পানি খাওয়ার জন্যই কিন্তু এই দিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো চলুন ঘুরে দেখি নিঝুম দ্বীপ। দর্শক, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন নিঝুম দ্বীপ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছেন দুর্গম এই দ্বীপে পৌঁছানোর তথ্যবহুল পূর্ণ গল্প দেখিয়েছি। এখানে আমরা কোথায় থাকছি এবং বিকালবেলাটা কিভাবে রিল্যাক্সে কাটিয়েছি। যারা ওই পর্বটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। গত পর্বে দেখেছেন নিঝুম দ্বীপে আমাদের পৌঁছাতেই প্রায় দুপুর 2টা বেজে যায়। এরপরে হোটেলে চেক ইন করে বিকেলে তেমন হাতে সময় না থাকার কারণে বিকেলবেলাটা কাটিয়েছি নামার বাজারের পাশেই যে নামার বাজার সি বিচ, সেখানে। এই মুহূর্তে রয়েছি নিঝুম দ্বীপের নামার বাজারে। আর নামার বাজারকে এই দ্বীপের প্রাণকেন্দ্র বললে একেবারেই ভুল হবে না। তাই তো সন্ধ্যার পরে এখানে কিন্তু একটা জমজমাট পরিস্থিতি তৈরি হয়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ জিলাপি, এটা কিন্তু সকলেই আমরা চিনি, কিন্তু এখানকার যে জিলাপি সেটা কিন্তু অন্য জায়গার জিলাপি থেকে অনেকটাই আলাদা। কারণ এই মৌসুমে, বিশেষ করে এই শীতের মৌসুমে, এখানে কিন্তু খেজুরের গুড়ের জিলাপি পাওয়া যায়, যেটা মিস করা একেবারেই চলবে না। খেজুরের গুড়ের আলাদা স্বাদ আছে। তো সন্ধ্যার পরে নামার বাজারে কিন্তু এরকম অনেক ধরনের ফুটপাতের খাবার পেয়ে যাবেন। আর চাইলে নামার বাজার যে সি বিচ সন্ধ্যার পরে, সেখান থেকেও একটু ঘুরে আসতে পারেন আমাদের মতো। কারণ নামার বাজার সি বিচেও সন্ধ্যার পরে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। যারা ক্যাম্প করে তারা এখানেই যেহেতু টেন্ট খাটিয়ে অবস্থান করে, তাই এখানে তারা এই সময় ক্যাম্প ফায়ার থেকে শুরু করে গান বাজনা করে থাকে। সাথে আজকের মতো যদি ভরা পূর্ণিমা হয় তাহলে তো আর কথাই নেই। তো নামার বাজার এবং নামার বাজার সি বিচে কিছু অসম্ভব সময় কাটানোর পর এখন হোটেলে চলে যাব। তার পূর্বে রাতের খাবারটা সেরে নিচ্ছি রুটি আর কাঁকড়া দিয়ে। শুভরাত্রি। নতুন দিনের নতুন একটা সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন করে। শুভ সকাল। নতুন কোনো স্থানে ভ্রমণে গেলে সকালবেলাটা মিস করার পক্ষপাতী কিন্তু আমি একেবারেই নই। তাহলে এই সকালবেলার অপরূপ দৃশ্যগুলো আপনাকে অবশ্যই কিন্তু মিস করতে হবে। আর এই শীতের মৌসুমে নিঝুম দ্বীপে খেজুর গাছকে ঘিরে এক মহা কর্মযজ্ঞ কিন্তু চলে থাকে। আর সুযোগ থাকলে খুব সকালে সেটাও দেখে নিতে পারেন। তো কাকডাকা ফোরে কিছুটা হাঁটাহাঁটি শেষে হোটেলে ফিরে আবার ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি। আর এটা হচ্ছে নামার বাজারের সকালবেলার কাঁচা বাজার। এগুলো কি কাকা এখানেই হয় না? এই যে কুমড়া টুমড়া এগুলো বাইরে থেকে আনা না? এইগুলো হয়েছে না? আর এটা কিন্তু সেই নিঝুম দ্বীপের আইকনিক মাছ, অর্থাৎ চেউয়া মাছ। তো এই চেউয়া মাছের জন্য নিঝুম দ্বীপের কিন্তু অনেক সুনাম রয়েছে। তবে শুধু এই চেউয়া মাছ নয়, পাশাপাশি মহিষের দই, এখানকার খেজুরের গুড়, এগুলো সবই কিন্তু বিখ্যাত। জেলেরা মাছ ধরে ধরে মোকামে নিয়ে আসছে, আর এগুলো সবই পাইকারি দরে বিক্রি হবে। তবে এই দৃশ্য দেখতে হলে কিন্তু আপনাকে খুব সকালেই ঘুম থেকে জাগতে হবে। তো আর একটা কথা বলা হয়নি, আমরা সকালবেলা বের হয়েই কিন্তু সকালবেলার নাস্তাটা সেরে নিয়েছি নিঝুম রেস্তোরাঁ থেকে। আর এখন এই ওয়াস্টারের পাশ থেকে যে রাস্তা সেটা ধরে যাচ্ছি বোট ঘাটের দিকে, অর্থাৎ নামার বাজার বোট ঘাট। দেখি ওখানে ট্রলার পাওয়া যায় কিনা। তো দর্শক, আমরা এখন রয়েছি নামার বাজার বোট ঘাটে। আর এখন এখান থেকে আশেপাশে যে ট্রলারে করে যে জায়গাগুলো ঘোরা যায় সেই জায়গাগুলো ঘুরবো। তো এই ঘাটেও কিন্তু ইসা মাছ বাছার কাজ চলছে। ইসা মাছ বলতে আমরা যেটাকে চিংড়ি মাছ বলে থাকি, সেই চিংড়ি মাছ। যাই হোক, আমাদের প্রয়োজন এখন একটা ট্রলারের, কিন্তু
অধিকাংশ ট্রলারই অলরেডি চলে গিয়েছে পর্যটকদের নিয়ে। আমরা মোটামুটি একটা বিপাকেই পড়েছি। তো অনেক খোঁজাখুঁজি করার পরে একটা নাম্বারে কথা বলে একটা ট্রলার ম্যানেজ করেছি কোনো রকম। আর এটাই কিন্তু সেই ট্রলার। আমরা এই ছোট ট্রলার বলে ভুল হবে, নৌকাই বলা যায়, শুধু ইঞ্জিন লাগানো। তোমার নাম রকি? ভাই, তুই রকি রে? রকি ভাই শোনো, তুমি চেনো তো? কোন জায়গায় নেবা বলো? প্রথম নেবা কোন? প্রথম হ্যাঁ, তারপর কমলার দিঘি, তারপর কবিরাজের চর। সেটা বলছে তো, তুমি জিজ্ঞেস করো। সব কয়ে রাখছি। মূলত আমাদের সাথে ফোনে যার কথা হয়েছে সে ওকে পাঠিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে আমাদের কথা হয়েছে 1200 টাকায় আমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। তবে ও তার কাছ থেকে 1000 টাকায় এই ট্রিপটি আবার কিনে এনেছে, অর্থাৎ সে মাঝখান থেকে 200 টাকা লাভ করলো। যাই হোক, আপনাদের জন্য পরামর্শ থাকবে, শুক্রবার শনিবার যদি এখানে কেউ ভ্রমণে আসেন তাহলে অবশ্যই আগের দিন ট্রলার ঠিক করে রাখবেন, তাহলে আমাদের মতো এই ঝামেলায় পড়তে হবে না। আর কোনো ট্রলার না পাওয়ার কারণেই কিন্তু বাধ্য হয়ে ওর সাথে আমরা যাচ্ছি। কিছুটা ভয়ও করছে, কারণ ছোট ট্রলার, তারপর ও যে ড্রাইভার সেও ছোট মানুষ, আবার নদীতে মোটামুটি ঢেউ রয়েছে। যাই হোক, আমাদের এটা অভ্যাস রয়েছে, যাদের এই নদীপথে অভিজ্ঞতা নেই তারা চেষ্টা করবেন একটু বড় ট্রলারে আসতে। তো বড় নদী থেকে আমরা আবার ছোট খালে ঢুকে পড়েছি। আর এটাই হচ্ছে কিন্তু চৌধুরীর খাল। আর এই খাল ধরেই আমরা যাব প্রথমে কমলার দিঘিতে, যেখানে সুন্দর একটি দিঘি রয়েছে। ভাগ্য ভালো হলে হরিণের দেখা হয়ে যেতে পারে, কারণ এই দিঘিতেই কিন্তু হরিণ পানি খেতে আসে। তো এই চৌধুরীর খালে প্রবেশ করার পরে খালের দুপাশে যে ধুধু মাঠ বা চর যেটাই বলা হোক না কেন, এখানে অসংখ্য মহিষের পাল। এটা কিন্তু সত্যিই অসাধারণ, মনোমুগ্ধকর। যদিও এখানে আমরা আসব প্রথমে কমলা দিঘির ওখানে দেখে তারপর এখানে আসব। আর খাল ধরে একটু সামনের দিক আগাতেই পেতে শুরু করেছি একেবারে সুন্দরবনের স্বাদ। তো দর্শক, আমরা প্রথমেই আসলাম কমলার দিঘি। তো চলুন এ পর্যায়ে নেমে পড়ি। আর নামার অবস্থা বেশি একটা ভালো না, যেহেতু বনের মধ্যে, ভালো হওয়ার কথাও নয়। তো আমাদেরকে এই ট্রেল ধরেই সামনের দিকে আগাতে হবে। আমাদেরকে যে নিয়ে এসেছে রকি, ওই আমাদেরকে পথ চিনিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর একটা কথা, সুন্দরবনে যাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, এখানে আসলে নিশ্চিত কিন্তু সুন্দরবনের একটা স্বাদ পেয়ে যাবেন। অপরদিকে বাঘের ভয় নেই, হরিণ দেখার চান্স আছে, এটা তো আরও বাড়তি পাওনা। আর এই যে শ্বাসমূল জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই কেওড়া গাছ। আর একটা কথা, 1996 খ্রিস্টাব্দে হরিণ শুমারি অনুযায়ী এখানকার হরিণের সংখ্যা ছিল তখন 22,000। জানি না এখন এর সংখ্যাটা কত আছে। আর বলতে বলতে আমরা কিন্তু এসে পড়েছি কমলা দিঘি। তো এই দিঘি থেকে কিন্তু একেবারেই মাথা নষ্ট, কারণ মনে হচ্ছে কোনো 5 তারকা হোটেলের বিশাল আকৃতির এক সুইমিং পুল। তো দর্শক, এটা হচ্ছে কমলার দিঘি। মূলত কৃত্রিম যে বনগুলো, সব বনের মধ্যেই কিন্তু এরকম একটা দিঘি বানিয়ে রাখা হয়। বিশেষ করে যে বন্য প্রাণী রয়েছে, বিশেষ করে এখানে যে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, তাদের পানি খাওয়ার জন্যই কিন্তু এই দিঘিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর এই পুকুরের পাড়টি এমনভাবে তৈরি করা হয়েছে কিছুটা সিঁড়ির মতো। আর এখানে দেখুন এই যে হরিণের পাড়া, অসংখ্য হরিণের পায়ের ছাপ এখানে। তো আপনি যদি একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু রাতে ক্যাম্প করে থাকতে পারেন, কারণ এখানে আমরা দেখেছি বা এর আলামত পেয়েছি যে এখানে মানুষ থেকেছে রাতে। তবে আমার মনে হয় এটা ঠিক নয়, কারণ এই স্থানটা যার জন্য বানানো হয়েছে, অর্থাৎ পশু পাখিরা পানি পান করবে এখান থেকে। তো এখানে যদি মানুষ থাকে তাহলে তারা এখানে নির্ভয়ে সে পানি পান করবে কিভাবে। তো এবার চলুন ফিরে যাই।
আর এই নৌপথের যে জায়গাগুলো রয়েছে এগুলো দেখা শেষে দুপুরের খাবার খেয়ে কিন্তু বাই রোডে যে জায়গাগুলোতে ঘুরতে হয় অর্থাৎ বাইকে করে যেখানে যেখানে যেতে হয় সেখানে আমরা যাব। তাই বেশি সময় নষ্ট করার সুযোগ নেই একটি স্থানে। তবে আমার পরামর্শ থাকবে নিঝুম দ্বীপে আসলে কয়েকটা দিন হাতে নিয়েই আসা উচিত। এখানকার যে অপরূপ প্রকৃতি এটা আসলে তাড়াহুড়ো করে দেখার জিনিস নয়। তো দর্শক, এটা হচ্ছে কমলা দিঘির সাথেই আর একটা বনের সাইডের অংশ। এখানেও বেশ সুন্দর একটা দৃশ্য পাবেন। এপাশে খালি মাঠ, পাশে বন রয়েছে। এখানে ছবি তোলার জন্য অবশ্যই আসতে পারেন। তো এই জায়গাটিতে আমাদের নামার কথা ছিল না, আমাদের যে ট্রলার চালক রকি ওই বলল, তাই নেমে পড়লাম, কয়েকটা ছবি টবি তুলে যাচ্ছি এরপরে আমাদের পরবর্তী গন্তব্যে। রকি, এটা কোথায়? এটা হচ্ছে চৌধুরীখাল কমলার দ্বীপ। কমলার দ্বীপ। আর চৌধুরীখাল বন তো সামনে। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে এই বিশাল আকৃতির যে খোলা মাঠ বা চর, পাশে বন, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মহিষের পাল এটা দেখা যাবে, যেটা আশা করি সকলেরই ভালো লাগবে। তো আমাদের ট্রলারটা যদি এই সাইজের হতো তাহলে কিন্তু আর কোনো কথা ছিল না। এখন আমাদের আরেকটি স্পট বাকি রয়েছে, সেটা হচ্ছে কবিরার চর। সেটা ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর ওপারে ওটা। তবে এই ছোট ট্রলার প্লাস এই যে ছোট চালক, ওকে নিয়ে আসলে ওখানে যাওয়া ঠিক হবে বলে আমাদের মনে হয়নি, তাই এখন ফিরে যাচ্ছি। তো চলে এসেছি নামারবাজার বোটঘাটে, আর এখন ট্রলার ছেড়ে দেব আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে যাব নামারবাজার সি বিচে। তো সি বিচ থেকে ফিরে খাবার দাবার খেয়েই কিন্তু আমরা আবার বের হব বাইক নিয়ে, যে স্পটগুলো দেখা যায় সেগুলো দেখতে। যে বাইক আগেই কিন্তু আমরা ঠিক করে রেখেছি। মূলত বিচে এসেছি এখন স্নান করার জন্য। তবে পর্যাপ্ত জোয়ার না থাকলে, অর্থাৎ ভরা জোয়ার না থাকলে কিন্তু এই বিচে স্নান করা সম্ভব নয়। তবে এই বিচে ওভাবে ঢেউ না থাকলেও বিচের সৌন্দর্যে কিন্তু কোনো কমতি নেই। আমার দুবাই যাওয়া হয়নি, তবে এই যে বিউটি, এদিকে সাদা বালু এবং ওদিকে খেজুর গাছ, জানি না দুবাইয়ের সৌন্দর্য হয়তো এমনই হবে। তো ভাটা হয়ে গিয়েছে, তাই পানি অনেকটাই নিচের দিকে নেমে গিয়েছে, তাই আর স্নান করার সুযোগ হলো না। তো বিচে হেঁটে আর সাইকেল চালিয়েই কিন্তু স্নানের স্বাদ মেটাতে হচ্ছে। আর ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমাদের বিকেলবেলার ভ্রমণের সব কিছু তুলে ধরবো এর পরবর্তী ভিডিওতে। সাথে থাকুন, দেখতে থাকুন। আর পরবর্তী ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।